ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ বঙ্গালী পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার ডুয়ার্স ভ্রমণের 3 নম্বর দিন। আজকে চলে এসেছি আমরা বক্সা জয়ন্তী। এখন রয়েছি আমরা বক্সাতে। এখানে রয়েছে রাজা ভাত খাওয়া প্লেসটা, তোমাদের দেখাই চলো। আর আমার সাথে সাথে একটু দেখে নাও। রাজা ভাত খাওয়া বলা হয় যে কোচবিহারের রাজা এখানে যাত্রাপথে এখানে জিরিয়ে ভাত খেয়েছিল বলে এই জায়গাটার নাম হয়ে গেছে রাজা ভাত খাওয়া। চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেখাই। গাইজ, আমরা রাজা ভাত খাওয়ার ভেতরে যে প্রকৃতি অনুবীক্ষণ যন্ত্রটা রয়েছে, রাজা ভাত খাওয়াতে যে মিউজিয়ামটা রয়েছে, এখন সেখানে রয়েছি। তোমাদের পুরো ব্যাপারটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, আমার সাথে সাথে তোমরাও ডুয়ার্স ভ্রমণ করছো। সেই ক্ষেত্রে এটা 1988 টেরিটরিয়াল থেকে মারা গেছে। একটা কমন লেবার সাইজ এখানে দেখতে পাচ্ছেন, আর উপরে আছে এটা হচ্ছে বার্মিজ প্যাটার্ন। দুটো স্কিল দ্বারা মানে হচ্ছে আমরা স্নেক এবং বাটারফ্লাইয়ের মধ্যে সিজনাল ভেরিয়েশন দেখতে পাই দুরকম। আচ্ছা, যেটা হচ্ছে ট্রাইসেল। আচ্ছা, মানে একই প্রজাতি, শুধু কালার ভেরিয়েশন। বাহ, এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের পাক। মেল টাইগার 290 থেকে 300 কিলো অবধি হতে পারে। আচ্ছা, তো মেল টাইগার যখন হাঁটবে ওর পটা জাস্ট এইভাবে পড়বে এবং বডি বেশি, মানে বডি ওয়েট বেশি হওয়ার জন্য ইমপ্যাক্টটাও বেশি হবে। আর ফিমেল এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে ওয়াইল্ড ব্যাফেলো হর্ন, কিন্তু 2002 এর পরে বাক্সাতে আর ওয়াইল্ড ব্যাফেলো নেই, এখন বাক্সাতে ওয়াইল্ড ব্যাফেলো বিলুপ্ত হয়ে গেছে। তো প্রসঙ্গত বলে রাখি, যেটা দেখানো হচ্ছে ম্যান্টিং টাইগ্রেস, ওর চোখ এটা বাঘের চোখ, ওটা হচ্ছে ফিমেল। আর ওটা হচ্ছে মেল এলিফ্যান্ট উইদাউট টাচ, তাকে আমরা মাখনা বলি। মাখনা। আচ্ছা, এবং যতগুলো ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট হয়, আউট অফ 100 99% হিউম্যান ডেথ কজ বাই দ্য মাখনাস। কারণ হচ্ছে এগুলো ছোটোর থেকে, প্রসঙ্গত বলে রাখি যে হাতির যে সমাজ ব্যবস্থাটা বা জঙ্গলের সমাজ ব্যবস্থা টোটালটাই মাতৃতান্ত্রিক, এবং সেক্ষেত্রে যখন এই মাখনাগুলো ছোটোর থেকে এতটা বেশি দুষ্টু হয় যে মেন দলের যে লিডার থাকে দল থেকে বের করে দেয়। ছোটোর থেকে একা থাকার জন্য প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায়। সুতরাং মানে যদি আপনি সাইজ হিসেবে ম্যাটার করেন, তাহলে মাখনা মানে টাচ কাটার থেকে অনেক সময় মাখনা অনেক বেশি ওভারওয়েট হয়ে যায়, এবং এর ফোরের আর ট্রাঙ্কটা টাচ কাটার থেকে বড় হয়। এটা গোল্ডেন ক্যাট, আমাদের এখানে গোল্ডেন ক্যাটের 3টি মর্ফি আছে, এবং সেটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট। বাপরে, এগুলো আমাদের বিভিন্ন ফরেস্ট ফায়ারে এগুলো কালেকশন করা হয়েছে। এগুলোর ভিতরে সিরাম নিয়ে শেলসটা ডিজাইন করা আছে। আচ্ছা, ওটা ময়ূরের হবে, ওটা ময়ূরের। ভেতরে তো দেখতেই পেলে, পুরো মিউজিয়ামটা তোমাদের ঘুরে দেখালাম। আর রাজা ভাত খাওয়া নামটা কেন হয়েছিল আমি তো বললাম, তাও আরেকবার তোমাদের জানাই। 1765 খ্রিস্টাব্দে ত্রয়োদশ রাজা হিসেবে কোচবিহার সিংহাসনে বসেন রাজা ধৈর্যনারায়ণ। সিংহাসনে বসার পরেই বক্সা সংলগ্ন সমতল ভূভাগ নিয়ে ভুটানের সাথে সংঘাত হয়। আলিপুরদুয়ার সংলগ্ন চেক্কা খাতায় কোচবিহার রাজের সহিত ভুটান রাজের যে বার্ষিক ভোজসভার আয়োজন হতো, সেই ভোজসভায় ভুটান সেনাপতি পেনসুতোমা রাজার ধৈর্যনারায়ণকে 1769 খ্রিস্টাব্দে বন্দী করেন। বন্দী রাজাকে প্রথমে বক্সাতে, পরে তৎকালীন ভুটান রাজধানীতে পুনাখাতে গৃহবন্দী করে রাখা হয়।
স্থায়ী রাজা না থাকায় কোচবিহারে ভুটিয়া প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে। পরে 1772 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে কোচবিহার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সৈন্যবাহিনী ক্যাপ্টেন জোন্সের নেতৃত্বে কোচবিহারের রাজ্য থেকে সমস্ত ভুটানি সেনা ছাউনি ভেঙে দেয় এবং কোচবিহারকে ভুটিয়া মুক্ত করে। যুদ্ধের পরে রংপুরে কালেক্টর মিস্টার পার্লিং ভুটান রাজাকে এই মর্মে চিঠি দেয় যে রাজা ধৈর্যনারায়ণকে মুক্তি না দিলে ইংরেজ সৈন্য ভুটান রাজধানী দখল করবে। ফলস্বরূপ তিব্বতী কর্তৃপক্ষ ত্রিশুলামার মধ্যস্থতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভুটানের সন্ধি হয় 1774 খ্রিস্টাব্দের 23 এপ্রিল। চুক্তির অন্যতম শর্ত অনুসারে রাজা ধৈর্যনারায়ণ ও অন্যান্য অনুচরবর্গ ভুটান থেকে মুক্তি পেয়ে বক্সার পথে কোচবিহারের দিকে অগ্রসর হন। রাজার মুক্তির খবরে কোচবিহারের রাজপুরুষগণ রাজাকে অভ্যর্থনার জন্য বক্সার দিকে অগ্রসর হন এবং চেকা খাতার সন্নিকটে এই স্থানে স্বদেশে রাজার প্রথম অন্নগ্রহণের ব্যবস্থা করেন। সেই সময় থেকে এই স্থানের নাম হয় রাজা ভাত খাওয়া। পুরো ব্যাপারটা তোমাদের বললাম, আমি শর্টে জানতাম, তো এখানে লেখা রয়েছে সেটা তোমাদের জানালাম। টাটা বাই, পরে দেখা হচ্ছে আরেকটা শর্ট ভিডিওতে ডুয়ার্সের অন্য একটা জায়গায়।